আমি দেখলাম একজন বড় পুলিশ অফিসার এই প্রশ্নটা তুলে ফেলছে প্রকাশ্যে, আমি জানি না তার কি হবে, তুলে ফেলছে, সারা দেশব্যাপী উঠতেছে। আপনি এই একটা আন্দোলন করিয়া আপনি যাদেরকে ক্ষমতায় বসাইলেন তিনি হলেন ইউনূস সাহেব, একজন দল নিরপেক্ষ মানুষ। কথাটা সঠিক না বেঠিক? উনি তো দল করে না, তো উনাকে আমরা বসাইলাম, উনি তো ক্ষমতায় থাকবেন না, ওনার তার কাজটা ইলেকশন দেওয়া। আসিফ নজরুল বা অন্য যারা আমলারা আছে এরা কি কেউ একদিনের জন্য এক ফুটা গায়ের গাম জড়াইছে আন্দোলনের জন্য? 2টা ছেলে আছে, আগে ছিল 3টা ছেলে। এদেরকে যদি আপনি বলেন যারা আন্দোলনের নেতা ছিল, আমি মানবো, তো 3টা ছেলে তো আর দেশ চালাইতেছে না। এখন তো আইসা পড়তেছে আমেরিকার থেকে উড়ে আইতেছে জলিল নাকি খলিলুর রহমান একজন আইতেছে, আমি চিনলাম বাবারই, বাংলাদেশে এত এত মহামানব আছে। আমি তো অবশ্যই আছে, ভালো মানুষ তো আছে, সব জায়গায় আছে। কি দরকার একজন অনির্বাচিত গভর্নমেন্টের কি একজন এনএসএ লাগে? এই সারা দেশের আমার নিরাপত্তা বাহিনীকে লিড করার জন্য খলিল সাহেবের মতো একটা লোকের দরকার হয়। উনি কি এটা কি ইউনূস সাহেব পারে? এটা কি সংবিধান এলাও করে? না না, অবশ্যই করে। কি করে? অবশ্যই কেন করবে? আমি বলি, পুরনো কনসেপ্টে আপনি রয়ে গেছেন। পৃথিবীর বহু দেশে, এমনকি ভারতবর্ষেও আপনার কিন্তু অনির্বাচিত হবে, যার কথা যারা বললেন তারাই কিন্তু এনএসএর দায়িত্ব। কোনটা ভারতবর্ষে কি অনির্বাচিত সরকার? অনির্বাচিত সরকার না, কি মানে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি অনির্বাচিত। উনি কে? ওনার নাম হলো অজিত দোভাল। আমার কথাটা শুনেন, আমি না বুঝে তো কথা বলি না। অজিত দোভাল তো জীবনের প্রথম দিন থেকে এই লাইনে চাকরি করে আসছে। হি ওয়াজ দ্য চিফ অফ দ্য বিগেস্ট ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ অফ ইন্ডিয়া। ইজ ইট ফ্যাক্ট অর নো? বাট হু ইজ মিস্টার খলিলুর রহমান? যে একটা, এইটা তো নির্বাচিত সরকার না। আমি খলিলুর রহমানকে নির্বাচিত কেউ এটা বলছি না, আমি বলছি একটা অনির্বাচিত সরকার কি এত বড় একটা পদক্ষেপ নিতে পারে যে আমার দেশে নিরাপত্তা দেখার জন্য আমেরিকা থেকে একটা মানুষকে নিয়ে আসে যে এখন পর্যন্ত আমেরিকার নাগরিক, তাকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিবে? পারে? আপনি যদি বলেন পারে, আমি বলবো পারে না। কিন্তু এই ব্যক্তিটাই কিন্তু আপনার মানে বিচারপতি লতিফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিল, এবং এই ব্যক্তিটা প্রাইভেট সেক্রেটারি থাকাকালীন সময় কি কি ঘটনা করছিল এগুলো কিন্তু সব কি ঘটনা বলতে চাই? প্রাইভেট সেক্রেটারি থাকা খুব যোগ্য। আমি আপনাকে বলি, চিফ সেক্রেটারি কোনো প্রাইভেট সেক্রেটারি হলো ডেপুটি সেক্রেটারি, ম্যাক্সিমাম জয়েন্ট সেক্রেটারি। কিন্তু এই দেশে তো চিফ সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি আছে। এই কারণে আমি তাকে রাজনৈতিক নেতা মানবো নাকি? কি মনে গেঞ্জি যত দামি হোক, এটা কি শার্টের উপরে পরে কেউ রাজনীতিবিদ হইতে হবে? না, রাজনীতিবিদ হইতে দেয়ার মাস্ট বি পলিটিশিয়ান। আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে নেতৃত্ব করতে হলে দেয়ার মাস্ট বি এ পলিটিশিয়ান। না, এটা মনে রাখতে হবে আপনাকে, সরকারটা রাজনৈতিক চরিত্র নাই। তাহলে উনি দিবেন কেন? উনি তো চলে যাবেন ইলেকশন দিয়া, তাহলে দিবেন কেন? আচ্ছা, ফজলু ভাই, যেটা রতন ভাই বলছিলেন যে তিউনিসিয়ায় একটা বিপ্লব হয়ে গেল, তিউনিসিয়ার বিপ্লবের পরে সেই দেশের মানুষ কি পেয়েছে একটা দুর্বল গণতন্ত্র। বাংলাদেশের ভাগ্যে কি লেখা আছে? আমি আপনাকে বলবো যে এই যে দুর্বল গণতন্ত্র তো আমার দেশে সঠিকভাবে প্র্যাকটিস করার সুযোগই দেওয়া হয় নাই। এখন যে সুযোগটা আমার সামনে আসছে, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগানো উচিত এবং উচিত ছিল এবং লাগানো উচিত। কিন্তু আমি যে জিনিসটা দেখতেছি সেই জিনিসটা হলো যে প্রত্যেকেই শুধু ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন, আউট অফ হিজ লিমিটেশন থাকতে চায়, এবং সেই ক্ষমতায় থাকতে চাওয়ার জন্যই কিন্তু সেই ক্ষমতায় থাকতে চেয়ে যদি সঠিক কাজটি এদেশে হইতো, হয়তো বা আরো কিছুদিন মানুষ ধৈর্য ধরত। কিন্তু সঠিক কাজটি কিন্তু হচ্ছে না। কি কাজটি হচ্ছে না আমি আপনাকে বলি। খুব বলতেছেন ইউনূস সাহেব মার্কেট, বাজার, কাঁচা বাজার, অমুক তমুক, রোজার সময়ে উনি, হ্যাঁ এটার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া যাবে, বিশেষ করে রোজার সময়ে উনি যা করেছেন। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আবার দেখা যাচ্ছে নতুন করে কিন্তু আবার সেই একই অবস্থা মার্কেটে ফিরে আসছে, সিন্ডিকেট, হ্যাঁ ফিরে আসছে। আবার বাড়তেছে জিনিসপত্রের দাম। আপনি তো কিছুতেই একটা ঘর করতে হলে পিলার ছাড়া তো আপনি ঘর করতে পারবেন না। কিছুদিনের জন্য আপনি এটার উপরে একটা
সামিয়ানা দিয়া বা একটা তিরপাল দিয়া কিছুদিন বসবাস করতে পারবেন, কিন্তু আপনাকে যদি পার্মানেন্ট ঘর বাঁধতে হয় তাহলে তো ঘরটা বাঁধতে হলে আপনাকে প্রথমে পিলার সৃষ্টি করতে হবে। সেই পিলার তো সৃষ্টি করার জন্য আমাদের পূর্বপুরুষেরা এই দেশটাকে 300 ভাগে বিভক্ত করে 300 পিলার সৃষ্টি করার কথা বলছিল, যদিও তাদের অনেকেই তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। সেই পিলারটাকে ধরেন আমার এলাকাতে যদি ইলেকশন হয়, যে লোকটি ইলেকশনে নির্বাচিত হবেন, যে কথাটা রতন ভাই বললেন, সেই লোকটার উপরে ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন না, প্রত্যেকের একটা অধিকার থাকবে গিয়ে বলার, এমপি সাহেব আমার এলাকাতে তো পুলিশ এই কাজ করতেছে, অফিসাররা ঘুষ খাইতেছে, আমার এলাকা তো এই ধরনের সন্ত্রাস হইতেছে, আমার এলাকা তো আপনার দলের নেতা তো সব লুট করে খাইয়ে ফেলতেছে, এই কথাটা বলার কোনো জায়গা তো এখন নাই। আমি আপনাকে বলি, যদি উদাহরণ দেই, চোখে রক্ত আসে। এখন কি হইতেছে, এই কেন্দ্রীয় ক্ষমতা, ইউনূস সাহেবের যে ক্ষমতা, তাকে কেন্দ্র করে যারা ক্ষমতায় আছে, ওই নতুন দলের ছেলেপেলেরা, এর নাম কি, দলটার নাম হইল এনসিপির ছেলেপেলেরা, আমি তাদেরকে ভালো খারাপ, কিন্তু তারা যাদেরকে অ্যাপয়েন্ট করেন, যেহেতু তাদের কোনো লোক নাই, যে আসতেছে একটা কাগজ নিয়ে যাইতেছে, গিয়ে থানাতে দেখা যাচ্ছে আমি কিন্তু এনসিপি করি, আমি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার কিন্তু 2টা লোকও নাই, তার বাবাও জানে না যে আমার ছেলে কোনোদিন পলিটিক্স করে। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা। সে গিয়া আজকেও আমাকে এই কাজটা উত্তরটা দিতে হয়েছে যে সে গিয়ে ইউনূস সাহেবের গাড়িতে বসে অথবা তার সামনে বসে পায়ের উপরে পা তুলে বলে এই থানা আমার কথায় চলবে, এবং এটা যদি না চলে তখন ইউনূস সাহেবের কাছে ফোন যায় এখান থেকে, আমার যে কি তার নাম কি সমন্বয়ক আছে বা আমার যে ছাত্র আছে সে চালাবে। তখন যারা এই যে বছরের পর বছর ধরে, ধরেন আমি স্বাধীনতার 54 বছর ধরে যে পার্টিগুলো, যে দলগুলো, যে মানুষগুলো রাজনীতি করে করে তার থানার সমস্ত মানুষের কাছে পরিচিত, প্রতিষ্ঠিত, তাদের অবস্থাটা কি দাঁড়ায়, এটা তো একটা নৈরাজ্যকর ব্যাপার সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী। তাদের তো কোনো লোক নাই, অথচ আমি আবার বলি তাদেরকে দেখা, এটা কিন্তু নতুন না, এর আগেও কম বেশি হয়েছে। বিপ্লবের পরে একটা অস্থিরতা থাকে অনেক দিনই, এটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে, বাংলাদেশেও হবে না, এটা আপনার মনে করার কারণ ঘটবে না। এখন আপনি বলবেন যে এটা তো আগে হয়েছে, আগে হওয়ার জন্য তো আন্দোলনটা হয়েছে, আন্দোলন হওয়ার জন্য তো এই হাজারো লোক মারা গেছে, 20,000 লোক আহত হয়েছে, রক্তের সাগর হয়েছে, আমরা সব ঝাঁপায়ে পড়ছি, ওইটার থেকে উত্তরণের জন্যই। এখন যদি বলেন যে এরকমই হয় সবসময়, তাইলে আর এত লোকের জীবন দেওয়ার প্রয়োজন কি ছিল? সময় শেষ হয়ে যায় নাই তো? কি সময় তো উনার না, সময় তো মানুষের, বাংলাদেশের মানুষের, 18 কোটি মানুষের, তারা সময় দিবে কাকে সেটা নির্ধারণ করতে হবে। তো প্রসেস অফ ভোট, নির্বাচনের মধ্যে দিয়ে এই সময়টা নির্ধারণ করতে হবে। আপনি অনন্তকাল থাকার কে? ওই যে আমি বলেন যে আপনি তো করে কথা বলেন, হ্যাঁ আপনি কেন অনন্তকাল থাকবেন? এই দাবিটা তো আরেকজনও করতে পারে যে আন্দোলনে ছিল। আপনি বলেন তো উনার যে 25 জন মন্ত্রী আছে কারা আন্দোলনে ছিল, 2-1 জন বাদে? তো তারা যদি এরকম ভাবে কি কথা বলে, আপনি তো শুনলেই তো কান গরম হয়ে দেখ, বলে কি সব কথা। আমি তাই বলি, নতুন ভাই, বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে বিভক্তি আর ভাঙচুরের যে রাজনীতি ঘটনা শুরু হলো, আজ অব্দি সেটা কত, 1905 থেকে 2025, মানে 120 বছর। 120 বছরে তো আমরা খালি ভাঙ্গা গড়াই দেখলাম। নতুন কি হতে যাচ্ছে, নতুন কি আমরা পাবো বা কি প্রত্যাশা আমাদের? আসলে ভাঙ্গা গড়া শব্দটার মধ্যে কিন্তু উত্তরটা আছে, একদিকে ভাঙছে আবার দিকে গড়ছেও। তো যেমন ধরুন পাকিস্তান নামক রাষ্ট্রটা হলো, হ্যাঁ ভারত ভাঙলো, পাকিস্তান রাষ্ট্রের মধ্যে একটা স্বপ্ন জেগে উঠেছিল। সেই স্বপ্নটা কি? এমন একটা দেশ পাবো যেখানে কেউ কাউকে বঞ্চনা করবে না, বললো লড়কে লেঙ্গে পাকিস্তান, আমরা পাকিস্তান পেলাম। কিন্তু পাকিস্তান হওয়ার পরে পরেই যখন পাকিস্তান গণপরিষদের মতো যেটা হলো, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে আমাদের এমন একটা সংবিধান তৈরি করতে হবে যে সংবিধানের ফলে এমন একটা নাগরিক তৈরি হবে যারা হিন্দু আর হিন্দু থাকবে না, মুসলমান আর মুসলমান থাকবে না, তারা পাকিস্তানের নাগরিক হবে। তার আগে কিন্তু মানুষ লড়াই করেছিল হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি, মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি। যখনই রাষ্ট্র তৈরি করতে গেলেন তখনই কিন্তু তিনি তার সেন্সটা এই জায়গায় আসলো যে একটা ধর্মনিরপেক্ষ চরিত্র ছাড়া তো একটা রাষ্ট্র অপারেট করতে পারে না। কারণ মুসলমানরা তো সবাই পাকিস্তানে চলে আসেনি, কোটি কোটি মুসলমান তো ভারতে আছে। তাহলে ভারতের মুসলমানদের কি হবে? বাংলাদেশের অবস্থানরত হিন্দুদের কি হবে? পূর্ব পাকিস্তানের অবস্থান। ফলে তখনই প্রশ্নটা আসলো রাষ্ট্রটা হতে হবে নাগরিকের। আচ্ছা, রাষ্ট্র যখন নাগরিকের হবে তখন আবার গড়ার চিন্তা আসলো, নাগরিকের রাষ্ট্র হলে নাগরিকটার চরিত্র কী হবে? এটা কি ধর্মভিত্তিক না ভাষাভিত্তিক? সেখান থেকে তো ভাষা আন্দোলনের প্রশ্নটা আসলো। তা ভাষা আন্দোলনটা আবার একটা নতুন চিন্তার গড়ন হলো।
আচ্ছা, নতুন চিন্তার গঠনের পরে কিন্তু 54 যে যুক্তফ্রন্ট নির্বাচন, সেখানে 21 দফা ছিল। 21 দফা কেন ছিল? 21শে ফেব্রুয়ারিকে চিন্তা করে 21 দফা আসছিল। সেখানে কিন্তু এই দফাটাও ছিল যে পাট আমাদের এখানে সম্ভাবনাময় শিল্প, এই পাট শিল্পের জাতীয়করণ করতে হবে, কারণ এই শিল্পের সঙ্গে দেশের জনগণের ভাগ্য জড়িত হয়ে আছে। তার ফলে এটা ধরনের একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হলো। সেই আকাঙ্ক্ষা আবার একটা ধাক্কা আসলো কোথায়? সামরিক শাসন। সামরিক শাসনের বিপরীতে আবার কিন্তু একটা লড়াই হলো, সেটা যদি 6 দফার লড়াই বলি, সেটা 69-এর গণঅভ্যুত্থান বলি, তার মধ্যে আবার একটা স্বপ্নের জাগরণ হলো, সেটা আমাদের মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা ভাঙলাম, পাকিস্তান ভাঙলাম, কিন্তু গড়লাম কি? স্বাধীন বাংলাদেশ। যে কারণে আজকে আমরা এখন বাংলায় কথা বলছি, আমরা এখন স্বপ্ন দেখছি, আমরা লড়াই করছি, তর্ক করছি, মারামারি করছি, সব কিছুর কেন্দ্রে কিন্তু আছে দেশটা। এই দেশটাকে ভালো করতে হবে। তার মানে শুধু আমরা ভাঙন দেখছি তা না, আমরা গড়াটাও দেখছি। এরশাদকে আমরা ক্ষমতা থেকে সরালাম কিসের জন্য? একটা গণতান্ত্রিক ব্যবস্থা পাবো বলে। আচ্ছা, গণতান্ত্রিক ব্যবস্থা পাই নাই, সেই কারণে সে অপূর্ণ আকাঙ্ক্ষা থেকে কিন্তু আবার 24 এসেছে। 71-এর অপূর্ণ আকাঙ্ক্ষাই কিন্তু 90-এ নিয়ে এসেছিল, 90-এর অপূর্ণ আকাঙ্ক্ষা 24 নিয়ে এসছে। যতক্ষণ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণ না হবে, নানা ফর্মে লড়াইগুলো হবে। এই জন্য দেখুন লড়াইয়ের দাবিগুলো দেখুন। 69-এর আগে স্লোগান উঠেছিল কেউ খাবে না, তা হবে না। আবার 90-এর ছিল যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, মানে ভোটিং রাইটস। এবার এসেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তার মানে আমরা ক্রমাগত কিন্তু চেতনাটা আরও উন্নত হচ্ছে, আমাদের আকাঙ্ক্ষাটা আরও বাড়ছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরিবর্তনের পরে একটা বিশৃঙ্খল যুগ থাকে, ওই যুগটা মানুষকে আতঙ্কিত করে, অস্থির করে। সেখান থেকে তো মানুষ চায় তাহলে আমরা একটা সিস্টেমেটিক জায়গায় আসুক। এত বড় একটা পরিবর্তন ঘটানোর জন্য এত জীবন দিলাম, তাহলে আমি একটা সিস্টেমেটিক পথে হাঁটবো না? সেই কারণে তো বারবার আসে যে কোনো পরিবর্তনের পরে, যে 71-এর পরে কিন্তু ফজলু ভাইরা তখন তো ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা, তারপরে কিন্তু খান আতাউর রহমানকে আবার ছবি করতে হচ্ছে, আবার তোরা মানুষ। ঠিক তেমনি এবার অভ্যুত্থানের পরেও আবার মানুষ বলছে তোমরা না বাবা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলে, তোমাদের হঠাৎ করে এত সম্পদ হয় কেন? তোমরা কেন এই ধরনের জীবনযাপন করছো যে মানুষের উপর